শুরু করছি প্রেমের পাঁচফোড়ন লিখনিতে আপনার লারা, পর্ব সংখ্যা 21। শান্ত, ডোন্ট ওয়ারি, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ। আমি রক্ত দিব আহানাকে, সমস্যা নেই। নওশাদের কথায় শান্তর কিছুটা স্বস্তি হলো। কপাল কুঁচকে ডাক্তারকে বলল, আহানার জ্ঞান ফিরবে কখন? ডাক্তার বললেন 1 থেকে 2 ঘন্টা লাগতে পারে, তবে রক্ত দিতে যেন দেরি না হয়, এতে ওর ক্ষতি হয়ে যাবে। দরকার হলে আজকে সারা রাতের মধ্যে 1 ব্যাগ দিয়ে দেওয়া উচিত। নওশাদ শান্তর কাঁধে হাত রেখে বলল, চল, ওয়েট করিস না বেশি। জানিস তো আন্টিরও এমন। শান্ত যেন বুকে খুব জোরে আঘাত পেল। আহনার দিকে ছলছল চোখে তাকিয়ে ওর পাশে এসে হাঁটু গেড়ে নিচে বসে গেল। দুহাত দিয়ে ওর গাল ধরে তাকিয়ে রইল। নওশাদ শান্তর মাথায় হাত দিয়ে মুছে বলল, কন্ট্রোল ইয়োর সেলফ শান্ত। শান্ত কপালটা মুছে আহানাকে বেড থেকে তুলে নিল। আর কারো দিকে তাকালো না সে। আহানার দিকে তাকিয়ে হাঁটা ধরল। নওশাদ শান্তকে থামিয়ে একটা ক্যাব ডেকে নিল। আহানা যখন চোখ খুলল তখন সে নিজেকে হসপিটালের বেডে পেল। চমকে উঠে বসলো সে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। পুরো রুম খালি। রুমে সে আর বিছানা ছাড়া আর কিছুই নেই। কিছুটা ভয় পেয়ে গেল সে। শান্তকে আশেপাশে না দেখলে ভয়টা জাগ্রত হয় ক্রমশ। মনে করার চেষ্টা করলো যে কি হয়েছিল এর আগে। একজন নার্স ওকে দিয়ে আহানাকে দেখে চলে গেলেন। শান্ত নওশাদ আর রূপার কাছে এটা বলতে যে আহানার জ্ঞান ফিরেছে। নওশাদ ততক্ষণে রক্ত দিয়েও দিয়েছে। রক্তের ব্যাগ হাতে নিয়ে শান্ত রুমে ঢুকলো। আহানা নামতে গিয়ে শান্তকে দেখে থেমে গেল। শান্তর সাথে সাথে রূপা, নওশাদ আর আরেকজন নার্স ঢুকেছেন রুমে। কিছুক্ষণ পর একজন ডাক্তারও এলেন। আহানা বারবার জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না ওর সাথে। শান্ত তো তাকাচ্ছেও না। আহানা এরকম সকল নিরাপদা দেখে কেঁদে দিল। খুব খারাপ লাগতেছে তার। কেউ তার সাথে কথা বলতেছে না, শুধু রোবটের মতো তাকিয়ে আছে। ডাক্তার ক্যানেলা নিয়ে এগিয়ে এসে বললেন। উনি আহানার হাত ধরতে আহানা বলল, সে রক্ত নিবে না, সুই ফোটাবে না। কথাটা বলার সাথে সাথে খুব জোরে চড় খেলো। গালে হাত দিয়ে শান্তর দিকে তাকালো সে। শান্ত ওকে চড় মেরে ওর দিকে তাকাচ্ছেই না, যেন কিছুই হয়নি। ঠান্ডা মাথায় ডাক্তারের সাথে কথা বলায় ব্যস্ত সে। ডাক্তারকে বলতেছে রক্ত 1 ব্যাগ দিতে কত সময় লাগবে। আহানা গালে হাত দিয়ে চুপ করে বসে আছে। ডাক্তার হাতে সুই ঢুকাতে আহানা কেঁপে সরে নিতে শান্ত ওকে আগলে জড়িয়ে ধরে ফেলল। শান্তর ছোঁয়া পেয়ে মনে হলো সব ব্যথা গায়েব হয়ে গেছে তার। ডাক্তার সুই খুলে নিতে শান্ত আহানাকে ছেড়ে দিল। রূপা আহানাকে ধরে বিছানায় শুয়ে দিয়েছে। আহানা ডান হাত দিয়ে মাথা ধরে আরেকদিকে মুখ করে শুয়ে আছে, ক্যানেলায় বাম হাতে। শান্ত পাশের সোফায় গিয়ে বসলো। ডাক্তার সব ঠিকঠাক করে বললেন 8 থেকে 9 ঘন্টা লাগতে পারে 1 ব্যাগ রক্ত শেষ হতে। আমি স্পিড কমিয়ে দিয়েছি ওনার বয়স কম বলে। মাঝে মাঝে ব্যাগটা নেড়ে চেড়ে দিবেন, কারণ রক্ত জমে যায়। শান্ত ঠিক আছে বলল। ডাক্তার রক্তের ব্যাগ আবারও চেক করে চলে গেলেন। শান্ত নওশাদ আর রূপাকে বলল চলে যেতে, এসব সে সামলাবে। গায়ে হলুদ যেন ঠিকঠাক ভাবে হয়। রূপা যেতে চায়নি। নওশাদ বলল, গায়ে হলুদ কোনো বড় বিষয় না, আমরা যাব না, এখানেই থাকি। শান্তর অনেক রিকোয়েস্টে অবশেষে তারা বাধ্য হয়ে চলে গেছে। আহানা এক দৃষ্টিতে শান্তর দিকে তাকিয়ে আছে, কিন্তু শান্ত ওর দিকে তাকাচ্ছে না। আহানার ডান হাত দিয়ে চোখ মুছতে মুছতে কিছু বলতে যাবে, শান্ত তখনই উঠে চলে যেতে নিল রুম থেকে। আহানা বলল দাঁড়াতে। শান্ত দাঁড়িয়ে পড়ল। তাও পেছন ফিরে আহানার দিকে তাকালো না সে। আহানা বলল, সরি, আমি আসলে আপনাকে ব্যাপারটা বলতে চাইনি, কারণ। শান্ত আর কিছু শুনল না, দরজা খুলে বেরিয়ে চলে গেল। সোজা ডাক্তারের কেবিনে আসলো সে। রিপোর্ট নিয়ে চুপ করে থেকে একটা নিঃশ্বাস ফেলে তারপর কথা বলা শুরু করলো কঠিন চোখে। ওর আর কোনো সমস্যা নেই তো? এভাবে হুট করে রক্ত এত কম পয়েন্ট আসার কোনো কারণ আছে কি? আমার টেনশন হচ্ছে। আমার মায়ের ব্লাড ক্যান্সার ছিল। ক্যান্সার হওয়ার আগে থেকেই মাকে 2 বছর পর পর 3 ব্যাগ করে রক্ত দিতে হতো। মায়ের রক্ত শূন্যতা ছিল। এরকম করে কয়েক বছর চলেছে। তারপর হঠাৎ আমরা জানতে পারি মায়ের ব্লাড ক্যান্সার। এরকম সিমটম দেখেছি আমি, তাই জিজ্ঞাসা করতেছি। আহানার এমন কিছু নয় তো? যদি হয় আমাকে বলুন, আমি কোনো দেশ বাকি রাখবো না যেখানে ওর চিকিৎসা করবো না।
আমি ওকে সুস্থ করে তুলবো। কুল ডাউন, আমি কিছু টেস্ট দিচ্ছি, সবগুলো টেস্ট করিয়ে নেবেন। রিপোর্ট না দেখে আমি কিন্তু কিছু বলতে পারছি না। আর রক্ত শূন্যতা হলেই ক্যান্সার হয় না, যার থেকে রক্তটা নেওয়া হয় সে রক্তের প্যাচ থাকলে পরীক্ষা নিরীক্ষা না করে রক্ত দেওয়া হলে পরে তা ক্যান্সারের আকার ধারণ করে। আজ আমরা সব টেস্ট পূরণ করে রক্তটা দিতেছি। আর আপনার মায়ের আগে রক্ত শূন্যতা ছিল বলেই যে ক্যান্সার হয়েছে এমনটা নয়, ভুল ধারণা এটা। রক্ত পরীক্ষায় গাফিলতি হয়েছে বলেই, আর নয়তো ইনফেকশনের কারণে। কথাগুলো শুনে শান্ত সিট থেকে উঠে আহানার কাছে ফিরে আসলো। আহানা চোখ বন্ধ করে শুয়ে আছে। শান্ত রক্তের ব্যাগটা নাড়িয়ে চাড়িয়ে সোফায় এসে বসতে আহানা চোখ খুলে ওর দিকে তাকালো। আপনি আমার সাথে কথা বলতেছেন না কেন? শান্ত তার ফোন বের করে গেমস খেলায় মন দিয়েছে। আহানা রেগে উঠে বসলো। শান্ত ফোনটা রেখে ওর কাছে এসে ওকে জোর করে আবার শুয়ে দিল। ছাড়ুন, এত ঢং দেখাতে হবে না, ছাড়ুন। শান্ত আহানার গায়ের থেকে টান দিয়ে শাড়ির আঁচল নিয়ে সেটা দিয়ে ওর ডান হাতটা সিটের সাথে বেঁধে আবার সোফায় ফিরে এসে বসলো। আহানা কাঁদতেছে অনবরত। শান্ত না দেখার ভান করে গেমস খেলে যাচ্ছে। কাঁদতে কাঁদতে আহানা বড় বড় করে শ্বাস নেওয়া ধরলো। এভাবে হাত বেঁধে রাখায় ওর সত্যি কষ্ট হচ্ছিল। শান্ত বুঝতে পেরে উঠে এসে ওর হাতের বাঁধন আবারও খুলে ওকে শাড়ি ঠিক করে পরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। রুমে থাকলেই আহানা কথা বলার চেষ্টা করবে বারবার, তাই একাই থাকুক সেখানে। ভোর হতেই শান্ত আবার কেবিনে ঢুকলো। আহানার ডান হাত মাথার উপর রেখে ঘুমাচ্ছে। পুরো রাত রক্ত দিতেই লেগে গেছে। শান্ত এক সেকেন্ডের জন্যও ঘুমায়নি। ঘুমালে আহানা একা হয়ে যাবে। ডাক্তার এসে ব্যাগ সরিয়ে ক্যানেলা থেকে সব খুলে ফেললেন। শুধু ক্যানেলা রেখে দিলেন, কারণ একদিন বাদে আবারও রক্ত দিতে হবে। আহানা জেগে গিয়েছে ততক্ষণে। শান্ত একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ডাক্তার বললেন, এখন নিয়ে যেতে পারেন ওনাকে। শান্ত আহানার হাত ধরে ওকে নামাতে যেতে আহানা হাত সরিয়ে ফেললো। নিজে নিজে নামার চেষ্টা করতেছে। নেমেই হাঁটা ধরলো সে। কিছুদূর যেতে পড়ে পড়ে গেল নিচে। শান্ত এগিয়ে এসে গাল ফুলিয়ে নিচু হয়ে ওকে তুলল। তারপর ওকে এক হাত দিয়ে ধরে হসপিটাল থেকে বের করে একটা রিক্সা নিল। রিক্সায় দুজনে গাল ফুলিয়ে বসে আছে। এতক্ষণ শান্ত রেখেছিল, আর এখন শান্ত আহানাকে নিয়ে ওর বাসায় আসলো। আহানা চুপচাপ শান্তর বিছানায় বসে আছে। রূপা নওশাদ এসে দেখে গেছে ওকে। এরপরে সূর্যের মেজো ভাই লিমন রক্ত দিবে। আহানার খারাপ লাগছে এই ভেবে যে তার জন্য রূপা নওশাদের বিয়েতে তাদের মুখে হাসি নেই। আজ রূপার বিয়ে, আর সে কোনো মজাই করতে পারছে না। সবাই নরসিংদী চলে গেছে, সেখানে নওশাদের বাড়ি, সেখানে বিয়ে হবে। রয়ে গেছে শান্ত আর আহানা। আহানা মুখ ফুটেও বলতেও পারছে না শান্তর না যাওয়াতে নওশাদ কতটা কষ্ট পেয়েছে। সকাল 8টা বাজে তখন। আহানা নিজে নিজে বিছানা থেকে নেমে ড্রয়িং রুমের দিকে গেল। শান্ত বুয়াকে কবুতরের মাংস রাখতে বলেছে। কবুতরের মাংস রক্তে বাড়ে। বুয়া সেটাই রান্না করতেছে, আর শান্ত সব তদারকি করতেছে। আহানা এগিয়ে এসে দাঁড়াতেই শান্ত চলে গেল পাশ কেটে। দাঁড়ান প্লিজ, আপনি কাল থেকে আমার সাথে এমন করছেন কেন? শান্ত তার আলমারি থেকে টি শার্ট নিয়েছে। আহানা গিয়ে এসে ওর হাত ধরে নিজের দিকে ফিরালো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সমস্যা কি? সমস্যা কি আবার জিজ্ঞাসা করতেছো? তুমি আমাকে এত বড় একটা কথা জানালে না কেন, আর এখন বলতেছো সমস্যা কি? কেন জানাবো আপনাকে? শান্ত দাঁতে দাঁত চেপে 2 সেকেন্ড চেয়ে থেকে আহানাকে খপ করে ধরে কাছে নিয়ে এসে আহানার ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ বাদেই ছেড়ে দিয়ে বলল, এই কারণে জানাবে। আহানা হয়ে দাঁড়িয়ে আছে ওর দিক দাঁড়িয়ে থেকে আছে ওর দিকে। মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। শান্ত টি শার্ট নিয়ে আয়নার সামনে গিয়ে গায়ের পাঞ্জাবি খুলে টি শার্টটা পরতেছে। আহানা বিছায় এসে পা তুলে বসলো। শান্ত টি শার্ট পরে বেরিয়ে গেল রুম থেকে। আহানা ঠোঁটে হাত লাগিয়ে বসে রইল বারান্দার দিকে তাকিয়ে। ওর এই প্রেম আমাকে শান্তিতে মরতেও দিবে না। রেগে আহানা পাশের বালিশটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। শান্তকে কিছু বলার, বোঝানোর, জিজ্ঞাসা করতে চাওয়ার সাহস আর মানসিকতা কিছুই আর রইল না। এরকম সিরিয়াস মোমেন্টে ধরে এটা কি করলো? কিছু না, আবার কিসের মতোই আজব। যত দূরে থাকতে চায় তত স্পর্শ করে চলে যায় বারবার। শান্ত প্লেটে ভাত আর কবুতরের মাংস নিয়ে এসে ওর পাশে বসলো। চুপচাপ লোকমা বানিয়ে খাওয়াচ্ছে ওকে। আহানা রেগে বলল, তখন এমন করলেন কেন? কি করলাম ওরকম? তুমি বললা তোমার অসুখের কথা আমাকে জানাবে কেন, তাই আমি জানানোর কারণটা দেখিয়ে দিলাম।
মানে কি বোঝাতে চান আপনি? কিস করলে আপনাকে আমি আমার অসুখের কথা জানাবো? ওটা তো কিস ছিল না। কিস তো তারা করে যাদের মনে প্রেম প্রেম মুড থাকে, বাট তখন আমার মোটেও প্রেম প্রেম মুড ছিল না। রাগে রেগেছিলাম বলে কামড় দিছি। তুমি কিস আর কামড়ের পার্থক্যও জানো না? আহানা গাল ফুলিয়ে আরেকদিকে ফিরে বসলো। এই লোকটার সাথে সিধা কথা বলতে গেলেও হাজার প্যাচ পড়তে হবে। শান্ত বেসিনে গিয়ে হাত ধুচ্ছে। আহানা ওর পেছনে এসে দাঁড়িয়ে আছে। এখন যদি বলি রূপা আর নওশাদের বিয়েতে যাব, সোজা মানা করে দিবে। কি করা যায়? কি এমন করে চেয়ে আছো কেন? আ- আ- আম- আমি আসলে রূপার শ্বশুর বাড়ি দেখবো। সেটা পরে একদিন গিয়ে দেখে আসা যাবে। চলো না আজ যাই। না, নো ওয়ে। তোমার শরীরের অবস্থা দেখেছো? আপনি আছেন না। শান্ত ভ্রু কুঁচকে চলে গেল চেয়ে থেকে চলে গেল। আহানা এই সুযোগে খপ করে দরজা খুলে বেরিয়ে গেল। আহানা দাঁড়াও, কই যাচ্ছ তুমি? আমার বাসায়। কেন? ও মা, শাড়ি পরবো না, রেডি হবো না? নরসিংদী যেতে হবে তো। না, যাবে না তুমি। আমি যাব মানে যাব। আহানা হাঁটা ধরলো। শান্ত মাথার চুল টেনে রাগ কন্ট্রোল করে আহানার পিছু পিছু বেরিয়ে গেল। আহানা বাসায় ঢুকে একটা শাড়ি নিল, বেগুনি রঙের। চট করে শাড়িটা পরে বেরিয়ে আসলো সে। শান্ত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আহানা চুড়ি পরতে পরতে বলল, কি ব্যাপার, রেডি হয়ে আসেন। সবে 9:30 বাজে। নরসিংদী যেতে তো অনেক সময় লাগবে, তাড়াতাড়ি করেন। তোমার যদি শরীর খারাপ হয় তো তোমার খবর আছে। হবে না। শান্ত আহানাকে নিয়ে নিজের বাসায় চলে আসলো। একটা বেগুনি রঙের পাঞ্জাবি নিয়ে পরে আহানাকে নিয়ে নরসিংদীর উদ্দেশ্যে বের হলো। বিআরসিটির একটা বাসে টিকিট কেটে উঠলো দুজনে। আহানা শান্তর কাঁধে মাথা রেখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বাইরের আকাশ দেখতেছে সে। মাঝে মাঝে উঁচু দালান চোখে পড়তেছে। ঝুঁকে বসার সব ঠিকঠাক ঝুঁকে বসায় সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। শান্ত গাল ফুলিয়ে চুপ করে সামনে তাকিয়ে আছে। এখনো ঠিক করে আহানার সাথে কথা বলতেছে না সে। আহানা ঘুমিয়ে পড়েছে। আহানার মুখে রোদ পড়তেছে দেখে শান্ত জানালার পর্দা টেনে দিল। নরসিংদী আসতে 2 ঘন্টার বেশি সময় লেগে গেছে। শান্ত আহানাকে নিয়ে একটা রিক্সা নিল নরসাদের বাসায় যাওয়ার জন্য। নরসাদ মন খারাপ করে গালে হাত দিয়ে স্টেজে বসে আছে। শান্ত গেট দিয়ে ঢুকতেই নরসাদ স্টেজ থেকে ওকে দেখতে পেয়ে দৌড়ে এসে শান্তকে জড়িয়ে ধরলো। খুশিতে আটখানা হয়ে গেছে নওশাদ। থ্যাঙ্কস বলতে বলতে শেষ সে। সে কত খুশি হয়েছে তার জড়িয়ে ধরা দেখেই বোঝা যাচ্ছে। মনে হয় যেন কত বছর পর সে শান্তকে দেখেছে। আহানা মুচকি হেসে বাসার ভিতর চলে গেল। বিয়ের অনুষ্ঠান এটা রূপাদের বাসায় হওয়ার কথা ছিল, কিন্তু নওশাদের বাবা মায়ের অনুরোধে নওশাদের বাসায় বিয়েটা হবে, কাবিন হবে এখানেই। রূপাদের বাসায় না হওয়ার কারণটা হলো গিয়ে নওশাদের ইচ্ছা ছিল কোনো বড় অনুষ্ঠান যেন আপাতত না হয়, তাই কাবিন সহ বিয়েটা নওশাদের বাসা থেকেই হবে। আহানা রূপার কাছে গিয়ে বসলো। ভেতরের রুমে পুরো রুম ভর্তি মেয়ে। কেউ জানালার কাছে গিয়ে ফোনে কথা বলতেছে, কেউ বা খাটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে গসিপ করতেছে। আর খাটে তো বিন্দুমাত্র জায়গাও নেই। রূপা কোনো রকম সবার মাঝে গুটিসুটি দিয়ে বসে আছে। আহানাকে দেখে রূপা ঠিক সেরকম খুশি হয়েছে যেরকম নওশাদ শান্তকে দেখে হয়েছিল। আহানা হেসে দিয়ে রূপার পাশে গিয়ে বসলো। একটা মেয়ে এসে বলল, জানো বরের বড় ভাই এত জোস, আমি তো চুল দেখে ক্রাশ খেয়ে গেছি। আরেকজন বলল, বারবার পকেটে হাত হাত ঢুকানো দেখে আমি তো ফিদা হয়ে গেছি। একটা মেয়ে হাতে নেল পালিশ লাগাতে লাগাতে বলল, ওসব রেখে আমি তো তার হাইট দেখে ক্রাশিত। আহানার মাথা বাঁকা করে বাইরের দিকে তাকালো। বাসার সামনে স্টেজ, সেখানে শান্তকে দেখা যাচ্ছে। নওশাদের সাথে হেসে হেসে কথা বলতেছে সে। আহানা মুচকি হেসে রূপার ঘুমটা ঠিক করায় মন দিল। একটা মেয়ে দৌড়ে এসে বলল, সেই ছেলেটা আসতেছে এদিকে। সব মেয়েরা ঠিকঠাক হয়ে বসলো। আহানা যে তার স্ত্রী তা কেউ জানে না, শুধু জানে সে বিবাহিত। তাও ক্রাশ তো ক্রাশই হয়। শান্ত পাঞ্জাবির হাতা গুটিয়ে এক কাশ দিয়ে রুমে প্রবেশ করলো। সবার আগে আহানার দিকে তাকালো সে। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো সব মেয়েরা রোবটের মতো দাঁড়িয়ে আছে ওর দিকে চেয়ে। শান্ত আহানার কাছে এসে এক বোতল পানি দিয়ে খেতে বলে চলে গেল। একটা মেয়ে আরেকটা মেয়েকে ফিসফিস করে বলল, এই মেয়েটা মনে হয় ছেলেটার স্ত্রী। রূপা আহানাকে এক ধাক্কা দিল দুষ্টুমি করে, কারণ আহানা লজ্জায় লাল হয়ে গেছে। বাইরে থেকে গান শোনা যাচ্ছে, শান্তর গলা। আহানা উঠে বেরিয়ে গেল দেখতে। তার পিছু পিছু বাকি মেয়েরাও ছুটলো। শান্ত মাইক নিয়ে গান গাইতেছে।
তার সেই চিরচেনা সুর, চিরচেনা সেই গান, বাজে স্বভাব। ওর সাথে সূর্য আর রিয়াজও গান ধরেছে। আহানা হেসে শান্তর চোখের দিকে তাকিয়ে আছে। শান্ত গান গাইলে মনে হয় ওর চোখেও তাল মেলাচ্ছে গানের সাথে সাথে। শান্ত তার ঠোঁটের উপর দিয়ে আঙুল ঘুরিয়ে নিয়ে আহানার দিকে চেয়ে গানের শেষ লাইনটা গাইল, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আহানা দারুণভাবে লজ্জা পেয়ে চলে গেল বাসার ভেতরের দিকে। শান্ত এত মানুষ ভর্তি জায়গায় ওকে লজ্জা দিয়ে দিল, যা একটা কাকপক্ষেও জানতে পারলো না। আমার বয়ে গেছে, আর কোনোদিন কিছু জিজ্ঞাসা করতে যাব না। লজ্জা দিতে এক নাম্বারে ছেলেটা। ইস। রূপার পাশে চুপ করে বসে আছে আহানা। শরীর খারাপ করছে, তাও মুখ ফুটে বলা বারণ। এসব জানলে শান্ত অনেক চিন্তা করবে। তার উপর সে শান্তকে বলেছে এখানে আসলে শরীর খারাপ হবে না, তার গ্যারান্টি দিয়ে এসেছে। তাই এখন কিছু মোটেও বলা সাজে না। সেই শরীর তো খারাপ হলোই, বড় বড় শ্বাস নিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করছে সে। পাশে তাকিয়ে শান্তর দেওয়া পানির বোতলটা দেখতে পেয়ে পানি খেয়ে নিল। এখন কোনো রকম লাগতেছে, একেবারে ভালোও না আবার খারাপও না। রূপার বাবা এসে বললেন বিয়ের সব প্রস্তুত, বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে। রূপা আহানার হাত ধরে চোখ বন্ধ করে বসে আছে। প্রত্যেকটা মেয়ের কাছে এই অনুভূতিটা বিশেষ। বুকের ভেতর কেমন কেমন করে এই সময়টা আহানা আর তার শান্তর বিয়ের কথা মনে পড়ে গেল। সেদিন কি পরিস্থিতিতে তাদের বিয়েটা হয়েছিল, আগে থেকে আবাসও পায়নি সে। হুট করে এসে জানতে পারলো আজ তার বিয়ে। শান্তর নর্মাল বিহেভ দেখে ভয়টা আরো বেশি লেগেছিল সেই দিন। ভাবতে ভাবতে আহানা চোখ বন্ধ করে হাসলো। আবার চোখ খুলে তাকিয়ে দেখলো দরজার সামনে থেকে শান্ত হেসে চলে যাচ্ছে। হয়তো তারও আমার মতো একই অনুভূতি হচ্ছে। বিয়েটা সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেল। সবাই খেতে বসেছে, হইচই লেগে গেছে। রিয়াজ, সূর্য আর শান্ত দৌড়ের উপর আছে। নওশাদ বিলাইয়ের মতো স্টেজে বসে ওদের ব্যবস্থা দেখতেছে। বসে বসে নিজের বেস্ট ফ্রেন্ডের কামলা খাটতে দেখায় এক পৈশাচিক আনন্দ পাওয়া যায়। নওশাদ সেই মজাটাই নিতেছে। আহা, এই হারামিগুলোকে দিয়ে জীবনে কোনো কাজ করাতে পারিনি, আর আজ দৌড়ে দৌড়ে কামলা খাটতেছে। মন তো করতেছে ভিডিও করে এদের টাইম লাইনে ছেড়ে দি। ধুর, এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে হচ্ছে। শান্ত এক প্লেটে খাবার নিয়ে আহানা যে রুমে বসে আছে রূপার সাথে ঠিক সেই রুমে ঢুকলো। সবাই তো ওকে দেখে নড়ে চড়ে বসেছে। শান্ত সোজা এসে আহানার সামনে চেয়ার টেনে বসে পড়লো। রূপা হেসে বলল, কি ভাইয়া, আমাদের গার্লস জোন এ বসে খাবার খেতে মন চাইলো নাকি? শান্ত লোকমা বানাতে বানাতে বলল, জি না, আমার বউকে খাওয়াতে এসেছি, কারণ সে নিজের হাতে 2 লোকমার বেশি খেতে পারবে না, তাই আমি খাইয়ে দিব পুরো 1 প্লেট। সব মেয়েগুলো জ্বলে পড়ে যাচ্ছে। এরকম হাজবেন্ড আর কার হয় যে বিয়ে বাড়িতে নিজের স্ত্রীকে খাইয়ে দেয় সবার সামনে? আহনা চুপচাপ শান্তর হাতে খাবার খেয়ে যাচ্ছে। তার একটা হাত শান্তর হাঁটুতে কখন রেখেছে তার খেয়ালই ছিল না। শান্ত তার বাঁ হাত দিয়ে আহনার চুলগুলো কানের কাছে গুজে দিয়ে উঠে চলে গেল। আহানা পানি খাওয়ার জন্য বোতলটা নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, আপনি? শান্ত চলে যাওয়ার সময় থেমে বলল, নওশাদের সাথে এখন খেতে বসবো। কথাটা শুনে আহানা মাথা নাড়ল। একটা মেয়ে চুল ঠিক করতে করতে এগিয়ে এসে বলল, তোমাকে অনেক ভালোবাসে তাই না? আহানা মুচকি হেসে নিচের দিকে তাকিয়ে আছে। তা কিভাবে প্রেমে পড়লো তোমার? রূপা দাঁত কেলিয়ে বলল, চড় দেওয়ার পর থেকে দুজনের ঝগড়া করার জন্যই এমন চুইংগামের মতো লেগেছে যে একেবারে সেটা বিয়ে পর্যন্ত চলে এসেছে। হা হা হা। চড়? তুমি ওনাকে চড় দিয়েছিলে? তোমাকে পাল্টা কিছু করেনি তারপর? আহানা পানি খেতে খেতে বলল, 2 বালতি পানি ঢেলে দিছিল আমার গায়ে। সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। বাহ, ইন্টারেস্টিং তো। তারপর প্রপোজ করলো কে, কবে? আহানা সেদিনের কথা মনে পড়লো। লজ্জায় লাল হয়ে গেল সে। একটা মেয়ে এগিয়ে এসে বলল, প্রপোজের কথা জিজ্ঞাসা করেছি, কিসের কথা নয়। তোমার গাল এত ব্লাশ হচ্ছে কেন? আহানা উঠে চলে গেল বাইরের দিকে। বাইরে শান্ত, নওশাদ আর রিয়াজের সাথে খেতে বসেছে। আহানা শান্তকে দেখে আবার ফিরে আসলো। একটা মেয়ে চমকে বলল, তোমার হাতে ক্যানেলা কেন? আসলে আমাকে রক্ত দেওয়ার জন্য এটা লাগাইছে। ও মাই গড, তুমি তো তাহলে সিক। বসো এখানে। সবাই মিলে ধরে ওকে বসিয়ে দিল। বাবার ফোন আসতেই শান্ত বিয়ে বাড়ি থেকে বের হয়ে খালি রাস্তায় এসে দাঁড়ালো। কে রে শান্ত, তুই কই? আর এত শোরগোল শোনা যাচ্ছে কেন? বাবা, আমি নওশাদের বিয়েতে নরসিংদী এসেছি, তোমাকে বলেছিলাম না? ও আচ্ছা, শোন। বলো।
আমি মাছ মাংস সবজি চাল ডাল সব কিনে বাসায় ঢুকাইছি। গরু একটা আনছি, তোদের কাল গায়ে হলুদ, পরশু আল্লাহ দিনে তোদের বিয়ে। তোদের তো রেজিস্টার করে বিয়ে হয়নি, সেদিন রেজিস্টার করে বিয়েটা দিয়ে দিব তোদের। তুই আহানাকে নিয়ে আজ সন্ধ্যায় মোহনগঞ্জ জন্য ট্রেন ধরবি। বাবা, 1 মিনিট, এসব কি বলতেছো তুমি? আমাকে একবারও জিজ্ঞাসা করছো? এটা জিজ্ঞাসা করার কি আছে? আমি তো তোদের ধুমধাম করে বিয়ে দিব বলছি, তাহলে এত চমকাস কেন? সবাইকে জানাতে হবে না যে আমার ছেলে বিয়ে করতেছে? বাবা, কাল বউ ভাত, নওশাদ আমাকে যেতে দিবে না? না দিক, ওদের সহ নিয়ে চলে আয় তাহলে। আলহামদুলিল্লাহ, আমার বাসার রুমের অভাব নেই। আর নওশাদ তো অনেকদিন থেকে মোহনগঞ্জ আসতে চেয়েছিল। বাবা, এটা সম্ভব না। তুই চুপ কর, নওশাদকে ফোন দে, ওর সাথে কথা বলবো আমি। শান্ত বিরক্ত হয়ে নওশাদকে ফোন দিল। নওশাদ হ্যালো বলতেই বাবার অফার করে বসলেন। বাবা অফার করে বসলেন, নওশাদ, তুমি তোমার ওয়াইফকে নিয়ে মোহনগঞ্জে হানিমুন করতে চলে আসো। কোনো কমতি হবে না, এখানে রিসোর্ট আছে, তোমরা এনজয় করতে পারবা। সব খরচ আমার, তুমি শুধু শান্তকে বোঝাও যেন কাল আসে। আমি আমার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছি। ঘোড়ার গাড়ির ব্যবস্থা হবে বরের দোস্তরা প্রবেশ করার জন্য? হ্যাঁ হ্যাঁ, হে হে হে, দুষ্ট ছেলে, ঠিক আছে যাও, ব্যবস্থা করে দিব, তুমি শুধু আমার অবুঝ ছেলেটাকে বোঝাও। শান্ত ভ্রুকুচকে বলল, কি অমন করে চেয়ে আছিস কেন? আমাকে এখন বলবি না যে মোহনগঞ্জ চল? আমি যাব না। আরে আজব, আহানাকে এখনো 2 ভাগ রক্ত দিতে হবে, আমার দ্বারা হবে না। আই ক্যান ডু দিস। ইয়েস, ইউ ক্যান। তোর কি মন চায় না আহানাকে নিজের করে নিতে? তোদের এখনো আগলা আগলা ভাব দেখে তা বোঝা যায়, একজন আরেকজনকে ছুঁয়েও দেখিসনি। কিন্তু আহানা, আরে ওর চিন্তা করিস না, 1 ভাগ তো অলরেডি দিয়েই দিয়েছিস। তাহলে এখন টেনশন একটু হলেও কমছে, তাই না? বিয়ের পরে না হয় বাকি 2 ভাগ দেওয়া যাবে। আর তোর যদি ভালো না লাগে তাহলে তোর হয়ে আমি আঙ্কেলকে বুঝিয়ে দেব, মতামত জানা আমাকে। আচ্ছা দেখি আহানা কি বলে। শান্ত বাসায় ঢুকে এদিক ওদিক তাকিয়ে আহানাকে কোথাও দেখতে পেল না। মনে ভয় জাগলো, এই ভেবে যে আহানার কিছু হয়নি তো। আহানা রূপার জন্য সাজানোর বাসরে গুটিসুটি দিয়ে এক কোনায় ঘুমিয়ে পড়েছে। শান্ত মুচকি হেসে এগিয়ে এসে ওকে কোলে তুলে নিল, কারণ এভাবে এই রুমে থাকাটা ভালো দেখায় না। নওশাদ রূপার কাজিনরা হাততালি দেওয়া ধরতে শান্ত চুপ করতে বলল। আহানা গভীর ঘুমে। শান্ত ওকে নিয়ে আরেক রুমে আসলো। বিছানায় রাখতে আহানা জেগে গিয়ে চমকে পিছিয়ে গেল। শান্ত মুখটা গম্ভীর করে বলল, বাবা আমাদের বিয়ের সব রেডি করে ফেলেছে। কাল নাকি গায়ে হলুদ, আমাদেরকে আজ রাতে মোহনগঞ্জ যেতে হবে। আজ তো নওশাদের বিয়ের কথা বলে রাফিকে মানিয়ে অনেক রিকোয়েস্ট করে ছুটি নিয়েছি, কিন্তু এরপর? সেটা না হয় অ্যাপ্লিকেশন করে ছুটি নেওয়া যাবে, কিন্তু তোমাকে রক্ত দেওয়ার কি হবে? আহানা চমকে বলল, বিয়ে? তুমি বলো কি করব? বাবা নাকি সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছে। তার উপর নওশাদকে বলেছে রূপাকে নিয়ে আমাদের সাথে যেতে। এত জলদি সব করে ফেললো, আমাকে একবারও বলল না। সব রেডি করে এখন বলতেছে। আহানা চুপ করে থেকে বলল, কি আর করার, সব যেহেতু যেহেতু সব রেডি করে ফেলেছেন। শান্ত মাথা তুলে তাকিয়ে বলল, আহানা ম্যাডাম, আপনি আমাকে বিয়ে করতে তৈরি? আমি কিন্তু ওই কাগজের শর্ত ভাঙবো। আহানা হেসে আরেকদিকে ফিরে বসলো। তাহলে তুমি রাজি? রাজি যখন আমি বাবাকে বলে দিচ্ছি। শান্ত বাবাকে ফোন করে জানিয়ে দিল। বাবা তো খুশিতে শেষ। নওশাদ রাজি করিয়েছে ভেবে ওর উপহার স্বরূপ রিসোর্টে ও বুক করে ফেলেছেন। বিকাল 4টা বাজে। নওশাদ আর রূপা বাসর ঘরে বসে ছবি তোলার জন্য বিভিন্ন পোজ দিতেছে। রিয়াজের সূর্য পিক তুলতেছে, একবার জানালায় ঝুলে, আবার বিছানার গোল হয়ে বসে। কত প্রকার পোজ আছে সব গুগল থেকে বের করিয়েছে রূপা। আর রুমের এক কোণায় আহানা মুচকি এসে ছবি তোলা দেখতেছে আর শান্ত। সে তো আহানার শাড়ির আঁচল নিয়ে গিট্টু দিতেছে আর ফোনে বাবার সাথে কথা বলতেছে। বাবা কি ফুল আনবে, কাউকে দাওয়াত দেওয়া বাকি আছে কিনা সেটা জানার জন্য সব জেনে নিচ্ছেন শান্তর থেকে। আহানার পিঠের উপর কিছু স্পর্শ পেয়ে কেঁপে উঠল। হাতের নয়, তবে ফুলের। শান্ত ফুল দিয়ে ওর পিঠের উপর নাড়াচ্ছে, সুড়সুড়ি দিচ্ছে। আহানা ভ্রু কুচকে ওর দিকে তাকাতেই ও বাইরের জানালার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, টুটুল মিয়াকে টুটুল মিয়াকে দাও। হ্যাঁ টুটুল মিয়া, ভালো আছো নি? বাসর কিন্তু পুরো গোলাপের হতে হবে। আচ্ছা বাবা।
আহানা কথাটা শুনে লজ্জা পেয়ে চলে গেল। ফটোশুট শেষ হতেই নওশাদ সবার মুখের উপর দরজা লাগিয়ে ফেলেছে। এমন করার কারণ আছে। কারণটা হলো কেউ ওকে রূপার সাথে কথা বলতেই দিচ্ছিল না। একবার একজনে এসে এক ধরনের কথা বলে মাথা খাচ্ছিল। আহানা শান্ত হাসতে হাসতে শেষ নওশাদের কাণ্ড দেখে। আহানা, চলো বাসায় ফিরতে হবে। দাদা দাদিকে পার্সোনালি ইনভাইট করে অফিসের সবাইকে ইনভাইট করতে হবে। তারপর আমার সেই 18 থেকে 20 জন শান্ত গ্যাংয়ের বাইকে ইনভাইট দিতে হবে। তুমি এই ফাঁকে সব গুছিয়ে নিবে, কি কি লাগবে সব। আহানা মাথা নাড়ালো। শান্ত নওশাদের রূপার রুমে বাইরে এসে গলা ঠিক করে বলল, এই হারামি নওশাদ, আমি যাচ্ছি। মোহনগঞ্জে কি আমার সাথে যাবি নাকি পুরো রাত শেষ করে যাবি? হারামি শক্কর, তুই যা। সন্ধ্যা 7টায় ট্রেনে যাব আমরা। কমলাপুর রেল স্টেশন দেখা হবে। গেলে তো তোর সাথেই যাব। আচ্ছা বাই, অল দ্য বেস্ট। শান্ত আহানাকে নিয়ে বেরিয়ে আবারও বাস ধরলো। শান্ত এক এক করে বলে যাচ্ছে আহানাকে তাদের বাসায় ঢুকতে কি কি বলতে হবে, কি কি করতে হবে। আহানা শুধু মাথা নাড়িয়ে যাচ্ছে। আচ্ছা, রূপার বৌভাত হবে না? নওশাদ এমনিতেও অনুষ্ঠান চায়নি, বৌভাত এমনিতেও হতো না। ও হ্যাঁ, বাবা ওকে রিসোর্টের লোভ দেখাইছে, ব্যাস হয়ে গেল। এবারও 14 গোষ্ঠী কেউ রাজি করাতে প্রস্তুত। বাসায় ফিরতে ফিরতে 6টা 30 বেজে গেছে। শান্ত সোফায় বসে একটা ছোট নোটবুক নিয়ে সেখান থেকে সবার নাম্বার ফোনে উঠিয়ে ফোন করে বলতেছে বিয়েতে আসার জন্য। দাদা দাদিকে অনেক করে বলার পর তারাও মাথায় হাত রেখে বললেন আসা সম্ভব নয়। তারা বাড়ি ছেড়ে কোথাও যায় না, কখনো না। আহানা তার বাসায় পরার জন্য কয়েকটা শাড়ি নিল। সব গুছিয়ে নিতে গিয়ে থমকে গেল হঠাৎ। আচ্ছা, এই বিয়েটা মানে হলো আমি শান্তকে আমার কাছে আসার সম্মতি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি আসলেই বাঁচবো কয়দিন? আমার তো মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। রোগী জানে সে আসলেই সুস্থ হবে কি করে। আর আমার মন বলছে আমি আর বেশি দিন নেই। আহানা বারান্দার দিকে তাকালো। শান্ত হেসে এসে ওর বন্ধুদের সাথে কথা বলে যাচ্ছে। ওর এই হাসি কি আমার রক্ষা করতে পারবে? শান্ত ফোন রেখে এসে আহানার হাত ধরে ওকে সোফায় বসিয়ে নিচে হাঁটু কেড়ে বসলো। কি হয়েছে? ডাক্তারের সাথে কথা বললাম, উনি বললেন যেহেতু বিয়েতে দেরি হবে ক্যানেলা যেন খুলে ফেলি। আপনি খুলবেন? হুম। আহানা ঢোক গিলে ঠিকঠাক হয়ে বসলো। শান্ত আহানার চোখে হাত দিয়ে ও চোখ বন্ধ করে আস্তে আস্তে ক্যানেলা খুলে ফেললো। আহানা হালকা ব্যথা পেল, বেশি না। চলো, 7টা বেজে আসছে, জলদি করে কমলাপুর রেল স্টেশনে যেতে হবে। হুম। আহানা তার বাসার দিকে একবার তাকিয়ে বের হলো। এরপর যখন সে শান্তর সাথে এই বাসায় আসবে তখন অফিসিয়ালি মিসেস আহানা শারিয়ার রূপে আসবে। কমলাপুর রেল স্টেশনে এসে শান্ত এদিক ওদিক তাকালো, কিন্তু নওশাদের রূপাকে কোথাও দেখতেছে না। এর ভেতর ওরা ফোনও তুলতেছে না। শান্ত আহানাকে নিয়ে ট্রেনে উঠে দেখলো নওশাদের রূপা বসে বসে সেলফি তুলতেছে। নওশাদ 3/4 প্যান্ট টি শার্ট পরেছে, যেন কক্সবাজার যাচ্ছে সে। শান্ত রেগে দুম করে ঘুষি মেরে দিল নওশাদকে। আরে কুল ডাউন, কুল ডাউন। তোরা আসতে দেরি করছিস কিন্তু আমরা করিনি। দেখ কেমনে বসে পড়েছি। তুই ফোন ধরতেছিলি না কেন? পিক তুলতেছিলাম ভাই, তাই বলে ফোন ধরা যায় না? যাই তো, তোকে জানালা দিয়ে দেখতে পেয়ে আর ফোন ধরিনি। তোকে ডাক দিলাম, তুই তো আমাদের রেখে আহানার দিকে তাকাচ্ছিলি 200 বার, আর ওই পাশে রোডের দিকে তাকাচ্ছিলি 100 বার। কি আর করতাম? তোর মতো বললাম না আর, এখন সর। মানে কি? আমি আমার নতুন বিয়ে করা বউয়ের পাশে বসবো, তুই তোর বউয়ের পাশে বস। শান্ত আহানাকে নিয়ে ওদের সামনে বরাবর সিটে বসলো। শান্ত সিগারেট একটা ধরিয়ে মুখে দিয়ে হেসে দিল। তারপর শয়তানি হাসি দিয়ে নওশাদের দিকে তাকালো। নওশাদ ফোনে গেমস খেলতেছে। নওশাদ, তোর কপালে লিপস্টিকের দাগ। নওশাদ এদিক ওদিক না তাকিয়ে পাগল হয়ে টিস্যু নিয়ে কপালে ঘষতে ঘষতে শেষ। আহানা মুখ টিপে হাসতেছে, আর রূপা নওশাদকে ঝাঁকিয়ে ফিসফিসিয়ে বলল, বুদ্ধু, কোনো দাগ নেই, শান্ত ভাইয়া মজা করতেছে। নওশাদ রেগে শান্তর সাথে মারামারি শুরু করে দিল। মায়ের শেষে দুজনে চুপ করে বসে সিগারেট খাওয়া শুরু করলো। আবার ট্রেন চলতেছে। রাতের পরিবেশ। আহানা গাল ফুলিয়ে বাইরে তাকাচ্ছে, আবার নওশাদ রূপার দিকে তাকাচ্ছে। রূপা ফেসবুকে পিক আপলোড করাই বিজি, আর নওশাদ ফোনে কথা বলাই বিজি।
পাশে শান্ত গেমস খেলতেছে। আহানা বাইরে তাকাতে তাকাতে ঘুমিয়ে পড়েছে। শান্তর গলার আওয়াজে চোখ খুলল সে। মোহনগঞ্জ নাকি এসে পড়েছে। শান্ত হাত ধরে মোহনগঞ্জে পা রাখলো সে। অথচ কয়েক মাস আগে যখন সে মোহনগঞ্জ থেকে চলে গিয়েছিল, তখন তারা দুজনের মনের দিক দিয়ে অচেনা ছিল। আর আজ তারা বিবাহিত। ভয় ভয় কাজ করছে। শান্তর বাড়িতে এই প্রথম সে যাচ্ছে। কি জানি তাদের সাথে খাপ খাওয়াতে পারা যাবে কিনা। শান্ত দুটো রিক্সা নিল। একটাতে সে আর আহানা, আর একটাতে নওশাদ আর রূপা। রাত তখন 11টা বাজে। ঘুটঘুটে অন্ধকার। ব্যাঙ ডাক দিতেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। রাস্তাঘাট পিচ্ছিল। তার উপরে গাছের ঢালে জমে থাকা এক দুফোঁটা পানিও পড়তেছে থেমে থেমে। আহানা মনের অজান্তে শান্তর হাত মুঠো করে ধরে আছে। রিক্সাওয়ালা রিক্সার নিচে হারিকেন জ্বলতেছে। সেটার আলোয় তিনি পথ চলতেছেন। পেছনের রিক্সায় নওশাদ বসে দুঃখের একটা গান ধরেছে। দিল আমার কিছু বোঝে না গানটা। রূপা ধুমধাম করে কিল বসিয়ে চুপ করিয়েছে ওকে। রেগে রেগে বলতেছে, বিয়ের দিন রাতে কেউ এই গান গায়? বেয়াদব একটা। আহানা হাসতেছে ওদের কথা শুনে। শান্ত ফোনে বাবাকে বলতেছে, আর 2 মিনিট লাগবে, এসে গেছি আমরা। বাসার সামনে এসে দুটো রিক্সায় থামলো। আহানা নেমে বাসার দিকে তাকালো। দোতলা একটা বাসা। দোতলা বলতে নিচের তলা অনেক বড়, আর উপরের তলায় 2টো থেকে 3টা রুম দেখা যাচ্ছে। বাড়ির সামনে এত এত ফুল যে সবার আগে বাগানটাই চোখে পড়বে। বাড়ির উপরে একটা লাইট জ্বালানো, আর বাগানে তো প্রতি কদমে কদমে লাইট। নিশ্চয় বাগানটাকে উজ্জ্বল করে তোলার জন্য আর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এত বাতির ব্যবস্থা করা। বাবা হেসে এগিয়ে আসতেছেন। দারোয়ান গেট খুলে দিয়েছে ততক্ষণে। শুধু বাবা এসেছেন। আহানা অনেকে সালাম দিয়ে এদিক ওদিক তাকালো। দুটো বাসার ভিতর সোফায় বসে থাকা দুজনকে দেখা যাচ্ছে, তবে তারা এদিকে খেয়াল না দিয়ে টিভি দেখায় মগ্ন। আহানা ভাবনায় ছেদ গুটিয়ে একজন ভদ্রমহিলা একগাল হাসি নিয়ে এগিয়ে এসে আহানাকে জড়িয়ে ধরলেন। আহানা চমকে ওনাকে সালাম করে কিছুক্ষণ তাকিয়ে রইল। চেহারা তো শান্তর বাবার মতো, নিশ্চয় শান্তর ফুফু হবে। উনি হেসে বললেন, আমি তোমার ফুফু শাশুড়ি, আসো ভেতরে আসো। এই যে পুরা শান্ত ব্যাটালিয়ন। আমি যে নওশাদ মোহনগঞ্জে এসেছি সেদিকে কি কেউ কারো নজরই নেই? সাথে যে আমার নতুন বউ আছে সেটাও কারো নজরে নেই? শান্তর বাবা এগিয়ে এসে নওশাদের কান ধরে আলোতে দাঁড় করিয়ে হেসে দিয়ে জড়িয়ে ধরলেন ওকে। রূপা এসে সবাইকে সালাম দিল। তারপর সবাই একসাথে বাসার ভিতরে ঢুকলো। আহানা বাসার ভিতরে পা রেখে মিসেস রেনুর দিকে তাকালো। রেনু সোফা থেকে উঠে দাঁড়িয়ে মুখটা ফুলিয়ে এগিয়ে এসে আহানার সামনে দাঁড়ালেন। আহানা মুচকি হেসে সালাম করলো ওনাকে। উনি সুখী হও বলে চলে গেলেন বাসার ভেতর। আহানা শান্তর দিকে তাকালো। শান্ত ইটস ওকে বলল ইশারায়। কিরে, তোর শাশুড়ি এমন কেয়া? তোকে প্রথম দেখাই কিছু দিল না তো দিল না, আবার জড়িয়েও ধরলো না, উঠে চলে গেল। জানি না, আজব তো। শান্ত আহানার হাত ধরে ভিতরে ঢুকালো। সায়ন সিঁড়ি দিয়ে নেমে ওদের দেখে দাঁত কেলিয়ে হাসলো। সামনে এসে হঠাৎ করে সবার সামনে নিচু হয়ে আহানার পা ধরে সালাম করতে গেল। আহানা চমকে ভয় পেয়ে শান্তর পেছনে চলে গেল। সায়ন, এসব কি? ভাই, তোমার কি আমার কিছুই ভাল লাগে না? ভাবি আমার বড় ভাইয়ের বউ, তাকে সালাম করব না? এত ইসলামিক হলে বাবাকে গিয়ে করো, পরে ভাবির লাইনে আসবে। শান্ত আহানার হাত ধরে টেনে সবার সামনে দিয়ে নিজের রুমে নিয়ে গেল। আহানা কিছুটা ঘোরের মধ্যে আছে। এই ছেলেটা এমন কেন করলো? কি অসভ্য। শান্তর রুমে ঢুকতেই সে থ হয়ে দাঁড়িয়ে পড়ল। রুমের অর্ধেক দেওয়াল জুড়ে শুধু শান্তর মায়ের ছবি। আহানা এগিয়ে এসে একটা ছবি নিয়ে দেখতে লাগলো। উনি সেই যিনি আমাকে প্রথম খাবার দিয়েছিলেন। কি মিষ্টি চেহারা ওনার। শান্ত দুম করে বিছানার উপর শুয়ে পড়েছে। আহানা ছবিটা রেখে পেছন ফিরে পুরো রুমটা একবার চোখ বুলিয়ে নিল। খাট একটা আলমারি, আর একটা টেবিল ও চেয়ার। জানালা খোলা, সেটা দিয়ে বিরাট এক ক্ষেত দেখা যায়। সেটার মাঝখানে একটা পিলারের আলো জ্বলতেছে। আহানা রুম থেকে বের হতে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা ট্রে, যেটাতে 2 গ্লাস পানি, 2 কাপ চা আর বিস্কিট। মেয়েটা হাসতে চাইছে, কিন্তু কোনো এক বারণের কারণে সে হাসি আটকে মুখ ফুলে আহানার হাতে ট্রে দিয়ে বলল, আমার নাম মিতু। ব্যাস, চলে গেল সে। আহানার ট্রেটা নিয়ে রুমে ঢুকে বিছানায় রাখলো। শান্ত চ্যাপটা হয়ে ঘুম দিছে। আহানা হাতটা নিয়ে ওর পিঠে রেখে 2বার নাড়া দিল। শান্ত ঘুম ঘুম চোখে চেয়ে বলল, কি? চা খান, ঘুমের ভাব কমবে। চায়ের কথা শুনে শান্ত উঠে বসলো। আচ্ছা, রূপার নওশাদ ভাইয়া কোথায়?
ওদেরকে বাবা ওই করিডোর ধরে শেষ প্রান্তে যে রুমটা আছে ওইটা দিয়েছে, ওখানে রেস্ট নিচ্ছে মেবি। ও, আপনার বোন, ও কি বাকি সবার মতো? না, ও একটু আলাদা। ও চাইলে আমাকে ঘৃণা করতে পারে না, রক্ত তো। আলাদা আলাদা একটা টান আছে, বাট কথা একটু কম বলে, এই আর কি। আহানা চা খেয়ে উঠে দাঁড়ালো, মনটা ছটফট করতেছে পুরো বাড়িটা একবার ঘুরে দেখার। শান্ত চা খেয়ে উঠেই হাঁটা ধরলো আহানাকে নিয়ে। আরে আরে, কই যান? তোমাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাবো। অনেক রাত হয়েছে, কাল দেখবো না হয়। আরে আমরা সবাই ডিনার করি রাত 12টায়, চলো তুমি। শান্ত আহানার হাত ধরে বেরিয়ে পড়লো। নিচের সোফায় শাওন পায়ের উপর পা তুলে টিভিতে মুভি দেখতেছে। আহানাকে নামতে দেখে দাঁত কেলিয়ে আহানার দিকে তাকিয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। আহানা শান্তর হাত শক্ত করে ধরলো শায়নের এভাবে তাকিয়ে থাকা দেখে। শ- শান্ত রাগি চোখে শায়নের দিকে তাকিয়ে আহানাকে নিয়ে রান্নাঘরের দিকে গেল। ফুপু আর খালা রান্না করতেছেন। ফুপু চুলায় মাংস নাড়াইতেছেন আর খালা নিচে বসে শশা কাটতেছেন সালাদ বানানোর জন্য। আহানা রান্নাঘরে ঢুকেই খালা হেসে দাঁড়িয়ে পড়লেন। আহানা এগিয়ে এসে খালাকে সালাম দিল। খালা খুশি হয়ে শান্তর দিকে তাকিয়ে বললেন, শান্ত বাবা, একখানা খাসা বউ পাইলা। তোমার বোনের পছন্দে? হ্যাঁ, এখন বুঝতেছি শান্তি আপা কেন ওরে বেঁচে রাখছিল। আমি ওকে দেখেছিলাম আশ্রমে শান্তি আপার সাথে গিয়ে। তখন তো একদম পুচকে ছিল, সারাদিন তো হাঁটু জড়িয়ে দাঁড়িয়ে থাকতো, তোকে ছাড়া কিছুই বুঝতো না। আহানা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে রইল। আচ্ছা তাই নাকি খালা, আর কি কি করতো? ও, ও তো সব মনে আছে, আমাকে জিজ্ঞাস কেন? শয়তান পোলা। আচ্ছা একটা বল দেখি, ওর কি শরীর খারাপ? শান্ত ভ্রুটা নাচিয়ে বলল, কেন, কি করে জানলা? চোখ মুখ শুকিয়ে আছে তাই বললাম, কি হয়েছে ওর? শান্ত ফ্রিজের উপরে ঝুড়ি থেকে লিচু নিয়ে খেতে খেতে বলল, মায়ের মতো রক্তশূন্যতা রোগ পাইছে। কি কি বললি? আল্লাহ রক্ষা করুক। তখনই রেনি বেগম ঢুকলেন। খালার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, কি ব্যাপার, কত কাজ পড়ে আছে, সব রেখে কিনা কথা বলতে লেগে গেলা? কাজ সব করবে কে? খালা মুখটা ছোট করে আবারও শশা কাটায় মন দিলেন। আহানা বলল, আমাকে কি কাজ করতে হবে? দিন, আমি করে দিচ্ছি। রেনুমা ফুপুর থেকে চামচ নিয়ে মাংস নাড়াতে নাড়াতে বললেন, এখন থেকে কাজের প্রতি এত আগ্রহ দেখানো ভালো না। এমনি এমনিতেও তো বিয়ের পর এখানে থাকবে না, তাহলে শুধু শুধু 2-1 দিনে বুড়ো শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করার ভান করে লাভ কি? শান্ত রেগে কিছু বলতে যাবে তার আগেই আহানা কথা বলা শুরু করলো। মা, আপনি বললে আপনার সাথে আজ রাতে ঘুমাই। রেনুমা মাংস চামচ দিয়ে নাড়ানো বন্ধ করে চমকে পেছন ফিরে আহানার দিকে তাকালেন। স্পষ্ট মায়া প্রজ্বালিত হয়ে আছে আহানার সারা মুখে। রান্নাঘরের দেওয়ালে বাম পাশে আর ডান পাশে দুটো বাতি, তাই স্পষ্ট দেখা যাচ্ছে আহানাকে, অথচ একটুখানি মেকআপ ও সে করেনি। কিন্তু তারপরেও উনি কয়েক মিনিটের জন্য থ হয়ে গেলেন। এমন মায়ার চেহারা এর আগে তিনি দেখেননি। ফকফকা ফর্সাও না, আবার কালোও না। এই কেমন রূপ! আমার সায়নের যদি এমন একটা বউ থাকতো, সারাদিনে একবার ওর মুখের দিকে তাকালে সকল মনের কষ্ট দূর হয়ে যেত। এই ভেবে উনি আবার মাংস নাড়ায় মন দিলেন। শান্ত আর ফুফু তো অবাক আহানার প্রশ্নের উত্তর শুনে আর রেনুর চেহারায় রিয়াকশন দেখে। ফুপু তো পোলাও বাটিতে নিতে নিতে বললেন, মা, এখন তোমার কিছু করতে হবে না, আমরা আছি না? যাও বাসাটা ঘুরে দেখো। শান্ত খালার থেকে 2 পিস শশা নিয়ে আহানার হাতে ধরিয়ে বেরিয়ে গেল। এবার গেল বাবার রুমে। বাবা রকিং চেয়ারে বসে পেপার পড়তেছেন। সকাল থেকে সারাদিন তিনি পেপার পড়ার সুযোগ সময়টুকু পান না। মাঝে মাঝে পান, তবে এখন পড়তে ভালো লাগে না। এই যে পড়তে পড়তে রাতে পড়তে পড়তে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে তাই এই রাতের বেলায় মনোযোগ দিয়ে পেপার পড়তেছেন তিনি। শান্ত দরজায় টোকা দিতেই বাবা চমকে দরজার দিকে তাকিয়ে হেসে বললেন, আয় ভেতরে আয়। শান্ত ভেতরে ঢুকেই বড় করে একটা শ্বাস নিয়ে বলল, বাবা, মায়ের গন্ধটা আসতেছে। তুমি আবার মায়ের সেই পারফিউমটা দিয়েছ? হ্যাঁ রে, তোর মাকে আজ খুব মনে পড়তেছে। আজ থাকলে পুরো বাড়িটা মাথায় করে রাখতো সে। তার ছেলের বউ এসেছে, কতই না খুশি হতো সে। তাই পারফিউমটা দিয়ে তাকে অনুভব করতেছি, মনে হচ্ছে আমার পাশেই আছে।
পারফিউমটা শেষ হলে কিন্তু তোমাকে আবার সেই কুমিল্লা যেতে হবে, কারণ সেই পারফিউমটা কুমিল্লা একটা ছোটখাটো কারখানায় তৈরি হয়। মায়ের পছন্দ এত নিখুঁত যে মাঝে মাঝে অবাক হতাম আমি। হ্যাঁ রে, সে নিজেই আনকমন একটা মানুষ ছিল, যাকে আমি মৃত্যু পর্যন্ত ভুলতে পারবো না। বাবা, আহানাও এসেছে আমার সাথে। তা বাইরে কেন? ভেতরে আসতে বল। আহানা পা টিপে টিপে আস্তে আস্তে ঢুকলো রুমের। বাবা হেসে বললেন, কি মা, এইবারে পছন্দ হয়েছে তোমার? তোমার এই শাশুড়িকে কেমন লাগলো? আরে বাবা, ও মাত্র কিছুক্ষণ আগে একটা মারাত্মক জবাব দিয়েছে মায়ের কথায়। কি বলেছে? শান্তর বাবা বিছানায় লম্বা হয়ে শুয়ে একটা কুশন জড়িয়ে খিলখিল করে হাসতে হাসতে বলল, আহানা বলেছে সে আজ রেনু মায়ের সাথে ঘুমাতে চায়। বাবা রকিং চেয়ার থেকে পড়েই যাচ্ছিলেন কথাটা শুনে। উনিও হাসা শুরু করে দিলেন। আহানা দাঁত কেলিয়ে ওয়ার্ড্রয়ারের সাথে লেগে মুখ নিচু করে আছে। হা হা হা, ব্রিলিয়েন্ট, সো মাচ ব্রিলিয়েন্ট। আচ্ছা বাবা, তুমি পেপার পড়ো, আমি ওকে বাকি রুমগুলো দেখিয়ে আসি। ওকে, যা। শান্ত আহানাকে নিয়ে সায়নের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় থেমে বলল, বাইরে ওকে দেখতে। ভেতরে গিয়ে দেখলে মদের গন্ধে আর রুমের হাবিজাবি জিনিসের গন্ধে বমি আসবে। আহানা বলল, তার এমনিতেও ইচ্ছা নেই। তারপর তারা গেল মিতুর রুমে। পুরো পিঙ্ক কালারের রুমটা, কোনায় একটা সিঙ্গেল বেড, সেটার বেড কভার থেকে শুরু করে পর্দা, আলমারি পিঙ্ক কালার, বাচ্চাদের রুমের মতো। মিতু বাথরুম থেকে বেরিয়ে আহানা আর শান্তকে দেখে চুপ করে তাকিয়ে রইল। শান্ত আর আহানা কিছু বলল না, সোজা হাঁটা ধরল। এবার তারা এসেছে বাগানে। আহানা ফুলগুলোতে ছুঁয়ে ছুঁয়ে দেখতেছে। শান্ত রিয়াজকে ফোন করলো। হ্যালো রিয়াজ, শোন ভাই, আমার রুমে গিয়ে আলমারির প্রথম তাকে কয়েকটা শপিং ব্যাগ দেখবি, কাল আসার সময় ওগুলো নিয়ে আসিস। কেন বলতো? আরে আমি আমার প্রথম বেতনের টাকা দিয়ে তোদের সবাইকে শপিং করে দিয়েছি, সাথে মা বাবা আর পুরো ফ্যামিলির জন্য কিনেছি। আসার সময় এত ব্যস্ততায় আনতেই ভুলে গেছি। ওকে, আমি নিয়ে আসবো। ওকে, বাই। আহানা একটা গোলাপ হাতে নিয়ে ঘ্রাণ নিয়ে পেছনে তাকাতে শান্তর সাথে ধাক্কা খেলো। পড়ে যেতে নিতেই শান্ত ওর কোমরে হাত দিয়ে ধরে ফেললো ওকে। তা কি খবর আমার পাতানো বউ? আহানা মুচকি হেসে নিচের দিকে তাকিয়ে রইল। শান্ত আহানাকে টেনে বাসার বাইরে সেই সরু রাস্তায় নিয়ে গেল। পুরো রাস্তা অন্ধকার। আশেপাশে ছোটখাটো টিনের ঘরের ভেতর থেকে আলো এসে রাস্তাটাকে কোনোরকম আলোকিত করে রেখেছে। দুজনে সেই আলোয় ধরেই হাঁটছে। জানো, তুমি সেদিন এই রাস্তায় আমাকে ধরে যেভাবে কেঁদেছিলে, সেদিন আমি শপথ নিয়েছিলাম আমি তোমার জীবনের দায়িত্ব নিব। আর দেখো, নিয়েও ফেলেছি। এভাবে যে নিব তাই একদমই ভাবিনি, তবে নিব এটা ভেবেছিলাম আমি। আচ্ছা, আমরা এখানে থেকে গেলে হয় না, বাবা মায়ের সাথে? শান্ত হাঁটতে হাঁটতে বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, না, এখানে থাকা পসিবল না। আমার মা হলে আমি বাধা দিতাম না তোমাকে, কিন্তু এখানে যারা আছে তারা তোমাকে আর আমাকে সুখে থাকতে দিবে না। স্পেশালি সায়ন, এক নাম্বারের একটা কেয়ারলেস। আমাদের বাসায় একবার একজন বুয়ার মেয়ে আসতো, নাম রায়তা। সায়ন তার সাথে অবৈধ সম্পর্ক করে মেয়েটাকে প্রেগনেন্ট করেছিল। পরে রেনুমা কত টাকা খরচ করে ওই মেয়েটার থেকে সায়নকে ছাড়িয়েছে। পুলিশ কেস হওয়ার আগে সব সলভ করে ফেলেছে। আজ দেখনি তোমার দিকে কি নজরে তাকাচ্ছিল? আহানা শান্তর হাত মুঠো করে ধরে আর একটু কাছে এগিয়ে এসে দাঁড়ালো। মুখ মুখ ফুটে একটা একটা কথা বলল, আর সেটা হলো, আমার এই জীবনে আপনি ছাড়া আপনার কেউ নেই। শান্ত হালকা হেসে হাতটা আহানার কাঁধে রেখে হাঁটতে হাঁটতে বলল, আমার তো তুমি আর বাবা ছাড়া কেউ নেই। শান্ত আহানাকে নিয়ে শান্তিনিবাসে আসলো। মায়ের কবরটাতে গিয়ে বসে পড়ল সে। আহানা দূর থেকে চেয়ে আছে। শান্ত মাটিতে হাত দিয়ে ঘষে নিয়ে কপালে লাগিয়ে কেঁদে দিল। যে ছেলে তার মায়ের মর্ম বোঝে, তার মা হারিয়ে যায়। আর যারা মর্ম বোঝে না, তাদের এরকম সময় হারিয়ে যায় যখন সে মর্ম বুঝতে শিখেছে। আহানা আশ্রম থেকে বেরিয়ে সেই ডোবাটার দিকে তাকিয়ে রইল। হোক না হোক, এই ডোবার সাথে তার বাবা মায়ের সম্পর্ক রয়েছে। তারা তো একদিন এখানে এসেছিল, তাই না? কোন জায়গায় দিয়ে এসেছিল তারা? তারা হবে নাকি? তারা একজন হবে নাকি দুইজন? একজন হবে শুধু। আমাকে মা নাকি বাবা ফেলে গিয়েছিল?
আহানা ডোবায় থাকা একটা পলিথিনের দিকে তাকিয়ে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে পিছিয়ে গিয়ে দেখলো শান্ত ওর দিকে তাকিয়ে চুপ করে আছে। আহানা শান্তকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমার মা বাবাকে একবার দেখতে চাই শান্ত।